ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর আকাশে 7টি তারা নামক যে কবিতাটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আর আকাশে 7টি তারা, দেখো কবিতার নামই হচ্ছে আকাশে 7টি তারা, অর্থাৎ এখানে 7টি তারা বলতে প্রথমেই আমরা বুঝবো সপ্তর্ষি মণ্ডল, অর্থাৎ 7টি তারার যে সমাহার তাকেই আমরা সপ্তর্ষি মণ্ডল বলে থাকি। সেটাকে বোঝাতেই এখানে কবিতার নাম হয়েছে আকাশে 7টি তারা। কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। তো আমরা প্রথমেই কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তো কি বলছে যে রবীন্দ্র পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয়তম কবি হলেন কবি জীবনানন্দ দাশ। ঠিক আছে। 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালের এক বৌদ্ধ পরিবারে জীবনানন্দের জন্ম হয়। জীবনানন্দের পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাশ আর মাতার নাম হলো কুসুম কুমারী দেবী। তিনি 3 ভাই বোনের মধ্যে জীবনানন্দ ছিলেন সব থেকে বড়। তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং সমাজ সংস্কারক। সর্বানন্দ নিজেই পরিবারের পদবি থেকে গুপ্ত শব্দটিকে বর্জন করেছিলেন। অর্থাৎ কি বুঝতে পারছো যে কবির যে পিতামহ অর্থাৎ দাদু সর্বানন্দ দাশগুপ্ত, তাদের প্রথম টাইটেল বা পদবি ছিল দাশগুপ্ত, কিন্তু জীবনানন্দের পিতামহ নিজেই তাদের পদবি থেকে গুপ্ত শব্দটিকে কি করেছিলেন, বর্জন করেছিলেন। জীবনানন্দের পিতা সত্যানন্দ দাশ ছিলেন একজন শিক্ষক, প্রাবন্ধিক এবং ব্রহ্মবাদী নামে একটি পত্রিকার সম্পাদক। জীবনানন্দের মা ছিলেন সেই যুগের একজন খ্যাতনামা কবি। তার বিখ্যাত কবিতা আদর্শ ছেলে, যার কয়েকটি পংক্তি আজও লোকের মুখে মুখে উচ্চারিত হয়। সেই লাইন দুটি হলো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ফলে বলাই বাহুল্য যে জীবনানন্দ এক সাহিত্যিক পরিমণ্ডলেই তার শৈশব কাটিয়েছিলেন। জীবনানন্দের পিতা খুব ছোটবেলা থেকেই স্কুলে ভর্তির বিরোধী ছিলেন, তাই তার প্রাথমিক শিক্ষা হয় মায়ের কাছেই। 1908 খ্রিস্টাব্দে 9 বছর বয়সে জীবনানন্দকে বরিশালের ব্রজমোহন স্কুলে 5th গ্রেডে ভর্তি করা হয়। 1915 খ্রিস্টাব্দে তিনি এই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। বরাবর মেধাবী ছাত্র জীবনানন্দ ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে এসে ভর্তি হন। কলেজ থেকেই 1919 খ্রিস্টাব্দে তিনি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন। এরপর 1921-এ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে ইংরেজিতে এমএ পাশ করেন। ঠিক আছে। এরপরে 1922 খ্রিস্টাব্দে জীবনানন্দ কলকাতার সিটি কলেজে শিক্ষকতা শুরু করেন। 1927-এ তার এই চাকরিটি চলে যায়। এরপর কিছুদিন তিনি বাগেরহাট পিসি কলেজে, তারপর দিল্লির রামজোস কলেজে কিছুদিন পড়ান। আবার তিনি বরিশালে ফিরে যান এবং 1930-এ লাবণ্যপ্রভা গুপ্তের সঙ্গে তার বিবাহ হয়। ঠিক আছে। এরপর 1950-এ খড়গপুর কলেজে পড়াতে শুরু করেন, কিন্তু এই চাকরিটি তাকে ছাড়তে হয়। এরপর বেহালার বরিশা কলেজ, সবশেষে হাওড়া গার্লস কলেজে তিনি অধ্যাপনা করেন। জীবনানন্দ যে বছর বিএ পাশ করেন সেই বছর অর্থাৎ 1919-এ ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা বর্ষ আবাহন প্রকাশিত হয়। এরপর একে একে 1987-এ প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। ঠিক আছে। অনেক সময় আসতে পারে যে জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ কি, তখন কি বলবে, ঝরা পালক। এরপর একে একে প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির। এরপর জীবনানন্দের রূপসী বাংলা এবং বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত হয় তার মৃত্যুর পরে। তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ কি, যে রূপসী বাংলা এবং বেলা অবেলা কালবেলা এই যে দুটো কাব্যগ্রন্থ, এই দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার মৃত্যুর পর। ঠিক আছে। জীবনানন্দের মৃত্যুর পর 1955 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে মরণোত্তর সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করেন। 1954 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর জীবনানন্দ কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে ট্রামের ধাক্কায় গুরুতর আহত হন। অনুরাগীদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও 22শে অক্টোবর মধ্যরাতে মাত্র 55 বছর বয়সে এই প্রতিভার বা কবির মৃত্যু হয়। ঠিক আছে। রবীন্দ্রনাথ তার কবিতাকে বলেছিলেন কি, চিত্ররূপময়। বিশ্বকবি রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতাকে কি বলতেন, চিত্ররূপময়। অর্থাৎ কবিতার সঙ্গে সঙ্গে তিনি কবিতার যে মূল ভাব তার সাথে তার চিত্রটাকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। তার মৃত্যুর এত বছর পরেও দুই বাংলার বাঙালির কাছে তার কবিতা সমানভাবে সমাদৃত। এবার আমরা জানবো উৎস সম্পর্কে। এই যে আকাশে 7টি তারা কবিতা,
এর উৎস কোথা থেকে, মানে এর উৎস বা উৎপত্তি কোত্থেকে হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আকাশের 7টি তারা কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাদের আগেই আমি বলেছি যে বেলা অবেলা কালবেলা এবং রূপসী বাংলা এই দুটি কাব্যগ্রন্থ জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয়, এবং এই রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকেই আকাশের 7টি তারা কবিতাটি নেওয়া হয়েছে। কবি এই গ্রন্থটি উৎসর্গ করে যান আবহমান বাংলা এবং বাঙালিকে। এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়। কবিতাটি এই কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা। ঠিক আছে, তোমাদের আসতেই পারে যে আকাশের 7টি তারা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কত সংখ্যক কবিতা, তখন তোমরা কি বলবে যে আকাশের 7টি তারা কবিতা কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা রূপসী, বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এবং রূপসী বাংলার 6 সংখ্যক কবিতা হচ্ছে আকাশের 7টি তারা। এই গ্রন্থের অন্তর্গত কবিতাগুলির নামকরণ কবি নিজে করে যাননি। ঠিক আছে, যেহেতু মৃত্যুর পর প্রকাশিত হয়। আকাশের 7টি তারা কবিতাটি চতুর্দশপদী অর্থাৎ 14 পঙ্ক্তির কবিতা হলেও একে সনেট বলা যায় না। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে আমরা সনেট কাকে বলবো, 14 লাইনের যে কবিতা থাকে তাকে আমরা সনেট বলি। তো আমাদের এই আলোচ্য 7টি তারা কবিতা হচ্ছে 14 লাইনের কবিতা, কিন্তু তা সত্ত্বেও আমরা একে সনেট বলতে পারি না। কেন বলতে পারি না? সনেটের যে সমস্ত বাঁধাধরা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি একেবারেই অনুসরণ করা হয়নি বা কঠোরভাবে অনুসরণ করা হয়নি আমাদের এই আলোচ্য আকাশের 7টি তারা কবিতায়। ঠিক আছে, কবিতাটি কবির মনের একান্ত আবেগ এবং কল্পনার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। ঠিক আছে, তো এরপরে আরেকটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে একজন শিল্পী যেমন রং তুলিতে ছবি আঁকেন, তেমনি জীবনানন্দ দাশ কলমের আঁচড়ে শব্দের ছবি আঁকতেন। শব্দ নির্বাচনের গুণে তার কবিতাকে 5টি ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। ঠিক আছে, এরপরে আমরা কবিতায় প্রবেশ করব। কবিতাটা দেখো প্রথমেই কি বলছে, যে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তাহলে দেখো কি বলছে, যে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আকাশে 7টি তারা বলতে এখানে আমরা সপ্তর্ষি মণ্ডলকে বুঝি। তো সপ্তর্ষি মণ্ডল মানেই হচ্ছে 7টি তারা। তো এখানে কবিতার নামও হচ্ছে আকাশে 7টি তারা। তো এই 7টি তারা কি কি? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু আর বশিষ্ঠ। ঠিক আছে, এই 7জন ঋষির নামেই নক্ষত্রপুঞ্জের নাম হয়েছিল সপ্তর্ষি মণ্ডল, মানে 7জন ঋষির নাম থেকেই এই 7টি তারার নাম করা হয়েছে। আর এই 7জন ঋষির নাম থেকেই এসেছে সপ্তর্ষি মণ্ডল শব্দটি। আর সপ্তর্ষি মণ্ডল কথার অর্থ হচ্ছে 7টি তারার সমাহার। ঠিক আছে, তো দেখো আর এখানে কি বলছে আরেকটা কথা, যে কামরাঙা লাল মেঘ। কামরাঙা আমরা কাকে বলবো? সাধারণত 5টি শিরাযুক্ত টক স্বাদের ফলকেই আমরা কি বলবো? কামরাঙা। আর মনিয়া শব্দটির অর্থ হচ্ছে বাদামি রঙের ছোট পাখি বিশেষ, যার লেজটা হয় ছুচালো, ছোট এবং লালচে কমলা রঙের হয়ে থাকে। লেজটা হয় ছুচালো আর ছোট, পাখিটা হয় ছোট আর লালচে কমলা রঙের হয়ে থাকে, মানে পাখিটা। ঠিক আছে, আর কি বলছে, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, শান্ত আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তো দেখো এইখানে বাংলার যে শান্ত স্নিগ্ধ অনুগত সন্ধ্যা, সেই সন্ধ্যাটাকেই কবি কার সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যা। কার সঙ্গে? কেশবতী কন্যা। তো কেশবতী বলতে আমরা কাকে বুঝবো? যে নারীর ভালো চুল আছে তাকে আমরা কেশবতী বলি, আর কন্যা মানে হচ্ছে মেয়ে। অতএব একজন কেশবতী কন্যার সঙ্গে তুলনা করছেন আমাদের যে সন্ধ্যা, মানে যে সন্ধ্যা শান্ত অনুগত সন্ধ্যা, সেই সন্ধ্যাটাকেই তিনি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করছেন। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা যায় যে আকাশের 7টি তারা কবিতাটিতে জীবনানন্দ বাংলার এক শান্ত সন্ধ্যার ছবি এঁকেছেন। একসঙ্গে যখন 7টি তারার কথা বলা হয় তখন বুঝতে অসুবিধা হয় না যে কবি এখানে কি বলতে চেয়েছেন, সপ্তর্ষি মণ্ডলের কথাই বলতে চেয়েছেন, তাই তো? সূর্যাস্তের আভায় পাকা কামরাঙা ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন দিগন্ত রেখার সাগর জলে ডুবে গেছে মনে হয়, তখন
ডুবে গেছে মনে হয় তখন ঢেউয়ের রঙও হয়ে ওঠে লাল। কবির মনে হয় যেন এক মৃত মনিয়া পাখির রক্তে লাল হয়ে গেছে জল। সূর্যের শেষ আভাটুকুও মিলিয়ে যায়। রাতের নিবিড় আধার নামার আগে দিনরাত্রির সন্ধিক্ষণে আসে বাংলার শান্ত নীল সন্ধ্যা। কবির মনে হয় যেন এক এলোকেশী মেয়ে দেখা দিয়েছে আকাশে। কবির কল্পনার সেই মেয়েটি আসলে হচ্ছে সান্ধ্য বাংলা। ঠিক আছে, তো এরপরে দেখো কি বলছে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিনাশে। তাহলে কি বলছে যে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথ এ কন্যাকে বা কন্যারে দেখে নিকো, দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিনাশে পৃথিবীর কোনো পথে। তাহলে কি বলছে যে মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন তার কালো চুলের রাশি, কবির মুগ্ধ চোখের সামনে আধার ঘনিয়ে তার চুলের স্পর্শ অনুভব করায় তাকে। কবি যেমন করে বাংলার মুখ দেখেছেন তেমন করে আর কেউ দেখেনি। পৃথিবীর কোনো পথ অর্থাৎ কোনো স্থানই, বলছে যে পৃথিবীর কোনো পথ বা কোনো স্থানই প্রকৃতির এমন মোহময়ী রূপ দেখেনি। সেই এলোকেশী চুলের স্পর্শে হিজল কাঁঠাল, আমরা কাঁঠাল গাছ চিনি, কিন্তু হিজল বলতে এখানে বোঝানো হয়েছে মাঝারি আকারের ডালপালাযুক্ত, হিজল বলতে মাঝারি আকারের ডালপালাযুক্ত জলাভূমি বা হাওর অঞ্চলে জন্মানো গাছ, তাকেই বলা হয় হিজল। ঠিক আছে, তাহলে কি বলছে যে এলোকেশী চুলের স্পর্শে হিজল কাঁঠাল জামের পাতা ছুঁয়ে নামে রাত্রি, রূপসী বাংলার সন্ধ্যার যে মধুর গন্ধ তা পৃথিবীর অন্য কোথাও নেই। এইখানে কবি প্রকৃতপক্ষে রূপসী বাংলার বর্ণনাই করেছেন। ঠিক আছে, প্রকৃতির বর্ণনার মাধ্যমে প্রকৃতিকে বোঝাতে চেয়েছেন, প্রকৃতির নামই তিনি দিয়েছেন রূপসী বাংলা। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে যে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। তাহলে কবি কি বলছেন যে ধান গাছ, কলমি শাক, হাঁসের ভেজা পালক, স্বরের মৃদু গন্ধ, পুকুরের সোদা গন্ধ, মাছের আস্তে গন্ধ, কিশোরী মেয়ের চাল ধোয়া ভিজে ঠান্ডা হাতের গন্ধ, কিশোরের পায়ে দলা সুগন্ধি মুথা ঘাসের গন্ধ আর বটফলের হালকা গন্ধ মিলেমিশে তৈরি করে বাংলার সন্ধ্যার আমেজটাকে। এই যে তিনি এতগুলো নাম করছেন, কি কি, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটি এক ধরনের মাছকে বোঝানো হয়েছে, তাদের মৃদু ঘ্রাণ, কিশোরীর হাতের মানে চাল ধোয়া ভিজে যে ঠান্ডা হাত তার যে গন্ধ, কিশোরের পায়ে দলা মুথা ঘাসের গন্ধ, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এর সঙ্গেই তিনি তুলনা করছেন এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি আর মানুষের মধ্যেই কবি খুঁজে পান প্রকৃতপক্ষে তার রূপসী বাংলাকে। ঠিক আছে, এই হচ্ছে কবিতার আলোচনা। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।